চালতা ফুল শিশির জলে ভিজে সিক্ত। ভোরে রেল স্টেশনে মানুষের গমগমে ভাব। হইচই ভরা চারপাশে। প্রিয়দর্শিনী অবাক চোখে বাবাকে দেখছে। কতদিন পর বাবাকে দেখছিল, প্রায় ঘনিয়ে এলো বলে, বছর ঘনিয়ে এলো বলে। আবার এতদিন পর বাবার এমন আদরের সান্নিধ্য পাবে সে ভাবতেই পারেনি। বাবার দেওয়া চাদরখানা খুব আবেশে জড়িয়ে ধরে নিবিড় কণ্ঠে শুধালো, বাবা তুমি এখানে? প্রতাপ সাহা খানিক হাসলেন। পাঞ্জাবির হাতাটা খানিক গুটিয়ে সে প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়লেন, মা তুমি এখানে? প্রিয়দর্শিনী বাবার প্রশ্ন করার নমুনা দেখে হেসে উঠল। কতগুলো দিন পর এমন খিলখিলিয়ে হাসল সে। বাবা একদম বদলায়নি, আগের মতোই আছে। দর্শিনী হাসি থামালো। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। প্রতাপ মেয়ের চোখের কোণে জল মুছে দিয়ে ছোট্ট কণ্ঠে বলল, জল বুঝে এত ঝরেছে এ নেত্র যুগল দিয়ে? হাসির সময় সে বাদ মানছে না। কিসের এত কান্না তোমার মা? প্রিয়দর্শিনীর মুখের সবটুকু হাসি এবার উবে গেল হাওয়ায়। মুখে নামলো আমাবস্যা। আধার মুখখানা নিয়ে রিনরিনে কণ্ঠে বলল, কান্না যার ললাটে লেখা তার কান্না করার কারণের অভাব হয় না বাবা। তা তোমার প্রশ্নের উত্তর আমি আগে দেই। আমি এখানে এসেছি তোমাদের বাড়ি, যাব বলে নিবে না আমায়? প্রতাপ সাহা মেয়ের কথা শুনে উচ্চ স্বরে হেসে ওঠে। শরীর দুলিয়ে হেসে বলে, আমাদের বাড়ি কি তোমার বাড়ি না মা? তুমি নিজের বাড়ি যাবে, আমি নেওয়ার্কে। চলো তবে নিজ স্থানে, এই অধম তোমায় পথ দেখিয়ে দিবে। দর্শিনী আবার হেসে উঠল। বাবাটা বরাবরই এমন, এত ভালো। কিন্তু বাবা কিভাবে জানলো দর্শিনীর আসার খবর? দর্শিনীর মনের প্রশ্নের সমাহার। প্রশ্ন করবে কি করবে না ভেবে তার বিরাট দ্বন্দ্ব শুরু হলো মনে। প্রতাপ সাহা বোধহয় বুঝলেন মেয়ের মনোদ্বিধা। মেয়ের মাথায় ভরসার হাত রেখে বললেন, আমি কিভাবে জানলাম তুমি এখানে আসবে? সেটাই ভাবছো মা? দর্শিনীর সাথে সাথে উপন্যাস মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। প্রতাপ মেয়ের বাচ্চা সুলভ আচরণ দেখে হাসি মুখে বললেন, আমাকে মৃত্যুঞ্জয় বলেছে। দর্শিনী ভ্রু কুচকালো। নামটা বেশ পরিচিত মনে হলো, কোথাও একটা শুনেছে ভেবে কুল কিনারা মিলল না। এ নাম সে কোথায় শুনেছে? কতক্ষণ ভেবে কুল না পেয়ে নিজেই বাবাকে জিজ্ঞেস করল, কে এই মৃত্যুঞ্জয়? প্রতাপ সাহা যেন এমন প্রশ্নের আশা করেনি। কাল রাতে মেয়েটা যার পাশে বসেছিল আজ তার নামটাই মনে করতে পারছে না। মেয়েটার মস্তিষ্ক তবে কত কিছু সহ্য করেছে যে সামান্য জিনিসটাও এখন মনে রাখতে পারছে না। ছোট্ট শ্বাস ফেলল প্রতাপ। মেয়ের ব্যাগটা হাতে নিয়ে একটা ভ্যান ডাক দিল। সকালবেলা এখানে ভ্যান ছাড়া কিছু পাওয়া যায় না। দর্শিনী উত্তরের আশা না করেই ভ্যানে গিয়ে বসলেন। প্রতাপ ভ্যান চালক ছেলেটাকে ডেকে হাসি মাখা কণ্ঠে বললেন, রাসেল, অনেক দিন পর আমার মেয়ে গ্রামে এসেছে। বাজারের দিক দিয়ে যাবি, বড় মাছ নিতে হবে। আমার মেয়ের মাংস পছন্দ, মাংস নিতে হবে। সাবধানে চালিয়ে যাবি কিন্তু। ভ্যান চালক ছেলেটা মাথা তুলিয়ে বলল, আইসা কাকা, আপনি বহেন। দিদিরে তো আমি দেখেই চিনছি, শহর থেকে আইসে। দিদি দুলাভাই এলো না? প্রিয়দর্শিনী যেন এই ভয়ে ছিল। এই প্রশ্নটাই না তাকে কেউ করে বসে। ঠিক ভয়টাই পেয়েছিল। এখন কি উত্তর দেবে সে? বাবা হয়তো খেয়াল করেনি এখনও তাকে ঠিক মতন, তাই জিজ্ঞেস করেনি। কিন্তু এখন তোর দুলাভাই দিয়ে কি কাজ? আমার মেয়ে আসছে সেটাই অনেক, যা চালানো শুরু কর। প্রতাপের উত্তরে হাঁপ ছেড়ে বাঁচল দর্শিনী। বাবা কেমন বাঁচিয়ে দিল তাকে। কিন্তু কত আর বাঁচাবে, কতক্ষণ বাঁচাতে পারবে? বাবা নিজেও তো জানে না কত কিছু। ভ্যান চলতে শুরু করলো। দর্শিনী বাবার দিকে তাকিয়ে রইল। বাবার মুখে তৃপ্তির হাসি। এতদিন পর মেয়েকে দেখেছে। কতক্ষণ থাকবে এ তৃপ্তি? সব সত্যি জানার পরও বাবা এভাবে হাসবে তো? মনের মাঝে বিরাট প্রশ্নের পাহাড়। দর্শিনী নিজের মাঝে সকল প্রশ্ন আটকে না রেখে ধীর কণ্ঠে বাবাকে বলল, বাবা তুমি জিজ্ঞেস করলে না তোমার জামাইয়ের কথা? প্রতাপ সাহা নিজের চশমার ঘোলাটে কাজটা স্বচ্ছ করায় মনোনিবেশ ছিল তো এতক্ষণ। মেয়ের প্রশ্ন শুনে সে হাসল। চশমাটা পরিষ্কার করে নিজের কর্ণদয়ে ঝুলিয়ে বলল, আমার প্রশ্নের সকল উত্তর আমি তোমাকে দেখার পরে পেয়ে গেছি। হিন্দু মেয়ে বউ স্বামী বেঁচে থাকাকালীন সাদা শাড়ি পরে না, শাঁখা সিঁদুরবিহীন চলে না। তোমার শরীরে বিবাহিতের একটা চিহ্নও নেই। তাই আমি ধরে নিয়েছি আমার জামাই বোধহয় বেঁচে থেকেও আমার মেয়ের কাছে মরে গেছে। তাহলে সে জামাইয়ের খোঁজ নিয়ে কী করব? আর এটা রাস্তা,
এখানে সকল কথা বলা সাজে না। বাড়িতে আগে যাই, তারপর তোমার সকল ব্যথার আত্মকাহিনী শুনব, কেমন? দর্শনীর চোখে অশ্রুতে পরিপূর্ণ, জলে টয়টুম্বুর চক্ষু যুগল নিয়ে বাবার দিকে প্রশ্ন ছুল। বৌদিরা আমায় মেনে নেবে তো বাবা? মেনে নেওয়ার কথা আসছে কোথা থেকে? তুমি আমার মেয়ে, আর আমার মেয়ে তার বাড়িতে থাকতে এসেছে। কেউ মানুক আর না মানুক, আমার মেয়ে তার বাড়িতেই থাকবে। প্রতাপ সাহার কণ্ঠে গাম্ভীর্যের ভাবটা আজ করতে পেরেছে দর্শিনী। মন থেকে বড় একটা চিন্তা নেমে গেল। বাবা তাকে ধাতস্থ হওয়ার সময় দিয়েছে, এবার দেখার পালা মা দাদা বৌদিরা কি বলে। সরকার বাড়িতে হয়েছে, বড় বউ বাড়ির গয়না নিয়ে নাকি পালিয়েছে। বিপ্রদীপ কোনো রকমে ঘুম ঘুম চোখ নিয়ে টলতে টলতে দর্শিনীর ঘরে হাজির হয়েছে। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। মোহনা ঘরের এক কোণায় দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদছে। বিপ্রদীপের ঘুম কেটে গেল দর্শিনী বিহীন ঘর দেখে। হৃদয় কোণে মোচড় দিয়ে উঠল প্রেম পায়রা। হঠাৎ অনুভব হলো চারদিকে সব শূন্য, খা খা মরুভূমি। বিপ্রদীপ বসে পড়ল বিছানায়, মাথাটা তার কেমন ভার ভার লাগছে। কাল শরবত খাওয়ার পর কখন ঘুমিয়েছে হুঁশ নেই, এখনও সেই নেশা কাটছে না। শরবত না, যেন অ্যালকোহল। মোহনা হাই হাই করে কাঁদতে কাঁদতে বলল, আমার কি সর্বনাশ হলো বাবা? তোর বউ সব স্বর্ণ নিয়ে ভাগছে। এ কি হাল, কি কাল নাগিনী পুষেছিলাম দেখ। বিপ্রদীপ কতক্ষণ চুপ করে রইল। তার জন্য বিশ্বাসই হচ্ছে না প্রিয়দর্শিনী তাকে ছেড়ে যেতে পারে। কতক্ষণ সে থম মেরে বসে রইল, নিজেকে ধাতস্থ করল। তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে ছড়িয়ে পড়ল প্রিয়দর্শিনীর বিদায়ের কথাখানা। শরীর রোমাঞ্চিত হলো। হঠাৎ মনে হলো দর্শিনীবিহীন সব পানছে, সব। ঘরে হুড়মুড় করে প্রবেশ করলো মায়া। অবাক কণ্ঠে বলল, কার বউ পালিয়েছে বললেন? ওই দিদিটা আপনার ছেলের বউ ছিল? মোহনা যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারল। থতমত খেয়ে গেল সে। আমতা আমতা করে বলল, না না, তুমি ভুল শুনেছ মা। আমি কিছুই ভুল শুনিনি। আপনাদের সব আত্মীয় স্বজন বলছে দর্শিনী যে দিদি আপনার ছেলের প্রথম পক্ষের বউ। মায়ের কথা শুনে মোহনার মাথায় হাত। হই হই করে ছুটলেন কোন আত্মীয় এমন অলক্ষণে কাজ করেছে তা জানতে। মা এগিয়ে এলো বিপ্রদীপের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি মশাই, কষ্ট হচ্ছে? বিপ্রদীপের ঘোর কাটে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিয়দর্শিনী আমায় ছাড়া থাকতে পারবে? আমায় ছেড়ে চলে গেল, কত পাষণ্ড। বাহরে দাদাই, তুই বিয়ে করতে পারিস আর মেয়েটা আত্মমর্যাদা নিয়ে চলে যেতে পারবে না? বিহঙ্গিনীর কথায় ধ্যান ভাঙল বিপ্রদীপের। কি সর্বনাশ করতে যাচ্ছিল সে? মায়ার সামনে দর্শিনীর বিরহ দেখাচ্ছিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল বিপ্রদীপ। তার পিছু ছুটল মায়া। বিহঙ্গিনী চুপ করে ঠাই দাঁড়িয়ে রইল দর্শিনীর ঘরখানায়। চোখ থেকে নিরলস অশ্রু বিসর্জন দিয়ে মনে মনে বলল, তবে বিদায় নিলি হতভাগিনী? একটাবার আমাকেও বললি না, এতটা পর করে দিলি। বিহঙ্গিনীর মনের কথা মন অবধি থেকে গেল, জানলো না কেউ, শুনল না কেউ। যাক, একজন মানুষ অন্তত মেয়েটার বিদায়ে কেঁদেছে। মায়ের সবার অগোচরে ছাদে চলে গেল। পাশের বাড়ির ছেলেটার দিকে তাকিয়ে রহস্যমাখা হাসি দিল। সে নিজের প্ল্যান অনুযায়ী একটু একটু করে এগিয়ে যাচ্ছে। অসৎ পুরুষ নিঃস্ব হোক, নিঃসঙ্গ হোক। জামাই থাকতে তোমার এমন বিধবা সাজ কেন দর্শিনী? নিজের মায়ের কথায় অন্তরাত্মা কেঁপে উঠল দর্শিনী। নিজেকে সে যতই শক্ত করুক, বিধবা শব্দটা কোনো নারী শুনতে পারে না। আহা সরলা, মেয়েটা বাড়ির উঠানে পা রাখতে না পারলো না, আর তুমি এমন প্রশ্নবিদ্ধ করছো? প্রতাপের কথায় সরলার গলার স্বর আর একটু উঁচুতে উঠল। চেঁচিয়ে বলে উঠল, তুমি চুপ করো। এ মেয়ের কি সাজ তুমি দেখনি? এমন স্বামী সংসার ফেলে বিধবা সে যে বাপের বাড়ির মাটি খামচাতে এসেছে নাকি সে? দর্শিনীর অপমানে শরীর রি রি করে উঠল। সে জানতো মা এমন আচরণই করবে। বরাবরই মা কেমন যেন, তাই বলে এ সময়ে মা যে এমন করবে দর্শিনী ভাবতে পারেনি। এই মেয়ে, এই কথা বলছো না কেন? তুমি এ বাড়িতে এ বেশভূষা ধরে এসেছো কেন? মা, ওই বাড়ি আমি ছেড়ে এসেছি। দর্শিনী উত্তর দিতে দেরি, কিন্তু তার গালে সপাটে চর পড়তে দেরি হলো না। দর্শিনী ছিটকে পড়ল মাটিতে, কারো পায়ের সামনে। মানুষটাকে দেখে দর্শিনী যেন আকাশ থেকে পড়ল। বাহিরের লোকের সামনে ঘরের কথা বলতে একদমই ভালো লাগছে না দর্শিনীর, তবুও বলতে হচ্ছে। তা না হলে
মা হয়তো ঘর অবধি তাকে যেতেই দিবে না। তার বাড়ির ছোট্ট উঠানে আপাতত তার মা, বাবা, বড় বৌদি, বড় দাদা, ছোট বৌদি আর মৃত্যুঞ্জয় নামের ছেলেটা জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। মৃত্যুঞ্জয় তাদের প্রতিবেশী, আজীবন বিদেশে থাকে যারা। দর্শিনী ছোটবেলা থেকেই দেখে এসেছে এই প্রতিবেশীরা গ্রামে থাকে না, ভিনদেশী তারা। মৃত্যুঞ্জয় সেই প্রতিবেশীদেরই ছেলে। গত কয়েক বছর যাবৎ প্রতি বছর একবার গ্রামে আসে। দর্শিনীর সাথে আগে কখনো তার আলাপ পরিচিতা করা হয়নি। আর আজ দর্শিনীর সংসারের খবর তার সামনেই বলতে হচ্ছে, কারণ তার বাড়ির মানুষ এ ছেলে বলতে অজ্ঞান। দর্শিনী একে একে সব কথা খুলে বলেছে। অতঃপর তার মা সরলা আক্রোশ ফেটে পড়ে বলল, তোমায় এত সাধু হতে কে বলেছিল? একে তো সন্তান জন্ম দিতে অক্ষম, তার উপর স্বামীকে বিয়ে করার অনুমতি দিয়েছিলে। হিন্দুদের স্ত্রী থাকতে বিয়ে করার নিয়ম আছে আদৌ? মা, আমি অনুমতি না দিলেও সে বিয়েটা করত। আর আমি সন্তান জন্ম দিতে অক্ষম বলে কি মানুষ নই? আমার কি খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে না? দর্শিনীর কণ্ঠে দারুণ তেজ। অনেক হয়েছে সয়ে যাওয়া, টিকে থাকতে হলে লড়াই করে যেতে হবে। ছয়ে গেলে আর যাই হোক টিকে থাকা যাবে না। মৃত্যুঞ্জয় অপলক চেয়ে রইল প্রিয়দর্শিনীর দিকে। আজ 4 বছর যাবৎ কেবল একটা নামের মোহে পড়ে সেই সুদূর লন্ডন থেকে সে ছুটে আসে প্রতি বছর। নামের অধিকারিণী মানুষটাকে না চিনেই কত রাত নির্ঘুম কেটে গেছে তার। অবশেষে মানুষটার সাথে দেখা হলো এমন এক নির্মম পরিস্থিতিতে। মৃত্যুঞ্জয়ের মনে পড়ে বছর 4 আগের কথা। তারা সপরিবারে নিজের বসতভূমি দেখতে বাংলাদেশ এসেছিল। তখনই আলাপ হয় এই পরিবারটার সাথে। তখন প্রিয়দর্শিনী মামার বাড়িতে ছিল। মৃত্যুঞ্জয় কেবল তার নামটা শুনেছিল। এরপর থেকে কিসের জন্য একটা টান সে অনুভব করত গোপনে। এমন দারুণ রাজকীয় নামের নারীটাকে দেখার দারুণ স্বাদ ছিল তার মনে। কিন্তু সেবার প্রিয়দর্শিনী মামার বাড়ি থেকে আসার আগেই মৃত্যুঞ্জয়রা দেশ ছেড়ে চলে যায়। পরের বছর মৃত্যুঞ্জয় যখন আবার গ্রামে আসে, তখন প্রিয়দর্শিনী অন্য কারো হয়ে গিয়েছিল। তবুও হাল ছাড়েনি মৃত্যুঞ্জয়। প্রতি বছর ক্যাম্পেইনের নাম করে একবার গ্রামে আসতো প্রিয়দর্শিনী দেখা পাওয়ার ইচ্ছায়। অবশেষে তার ধ্যান সার্থক হলো। সে এই নারীকে সামনাসামনি দেখবে বলে কখনো ছবি অবধি দেখেনি। অবশেষে সে তার সামনে। মৃত্যুঞ্জয়ের এই বোকা বোকা পাগলামোর কথা কেউ জানে না, ভাগ্যিস কেউ জানে না, না হয়তো সবাই হাসাহাসি করত। এক নারীর নাম শুনি মৃত্যুঞ্জয়ের ঘুম হারাম হয়েছে গত 4 বছর যাবৎ। এটা কেমন অদ্ভুত না? তুই এবার শান্ত হত দর্শিনী, ঘরে আয়। সারাটা রাত রাস্তায় ছিলি, ক্লান্ত লাগছে না? চল রুমে। বড় বৌদির কথায় প্রাণে পানি এলো যেন দর্শিনীর। মা যেখানে পরের মতো আচরণ করছে, সেখানে বড় বৌদি পরের মেয়ে হয়েও মায়ের মতো আচরণ করছে। এটাই হয়তো জীবন সমীকরণের অদ্ভুত হিসেব। হ্যাঁ, আমারও মনে হয় আপনাদের ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করা উচিত। আপাতত আপনাদের মাথা গরম, আর মিস প্রিয়দর্শিনীও ক্লান্ত। তাকে আগে যত্ন করেন, তারপর যা করার করবেন। মৃত্যুঞ্জয়ের সাথে তাল মিলানো দর্শিনীর 2 ভাই। দর্শিনীর মা আর হম্বিতম্বি করলেন না, কেবল নিষ্পলক চেয়ে রইলেন মেয়ের দিকে। তার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে, সে যেন এটা মানতেই পারছে না। নিধি দর্শিনীর বড় বৌদি দর্শিনীকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলেন। সরলা ধম মেরে বসে রইলেন। ছোট বউ ফুঁসতে ফুঁসতে বললেন, বিবাহিত ননদ ননস সংসারে থাকলে সে সংসারে আর লক্ষ্মী থাকে? কি জানি বাবা, এসব কেমন মেয়ে মানুষ। নিজের সংসারই যে মেয়ে মানুষটিকে রাখতে পারে না। বৌদি, এটা কি একান্তই মেয়ে মানুষের দোষ? সংসার কি আদৌ একজন টিকিয়ে রাখতে পারে? দুজনের সংসারে একজন আর কতদিনই বা টিকাতে পারে? মৃত্যুঞ্জয়ের উত্তরটা ভালো লাগেনি বাড়ির ছোট বউ নিপার। মুখ ছোট চোখ বাঁকিয়ে সে বলল, আপনি বিলেত ফেরত মানুষ, আপনার ভাবনা অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এ দেশে যে মেয়ে মানুষ সংসার টিকিয়ে রাখতে পারে না, তাদের অলক্ষ্মী বলা হয়। কথা তো এ দেশ আর ও দেশের ভাবনার হচ্ছে না, কথা হচ্ছে আসল দোষীকে। এখন আপনার সংসার যদি সুমন ভাই রাখতে না চায়, ধরুন আপনি 1000 চেষ্টা করার পরও সুমন ভাইয়ের একটা বউ আনে, তাহলে কি দোষটা আদৌ আপনার হবে? নিপা আর উত্তর দিল না। মৃত্যুঞ্জয়ের যুক্তির কাছে সে শেষমেশ চুপ হলো। নিপার স্বামী সুমন মিটমিটিয়ে হাসল। যাক বাবা, কেউ তার বউকে হার মানাতে পারল। সরলা চুপ করে কেবল বইয়ের আক্রোশ দেখল।
সে এই ভয়ের জন্যই তো মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে। সে জানতো সমাজ তার মেয়েকে সোজা হয়ে দাঁড়াতে দেবে না। তার মেয়ের মেরুদণ্ডটি খুঁজে ঠাস করে ভেঙে দেওয়ার জন্য সমাজের কাজ। ঠিক এই ভয়েই তো মা হয়েও সে মেয়ের সাথে খারাপ আচরণ করেছিল। রান্না করবেন না শাশুড়ি? কত বেলা হলো, সে খেয়াল আছে? তাড়াতাড়ি রান্না বসান। মায়ার কথায় আকাশ থেকে পড়ল মোহনা। অবাক কণ্ঠে বলল, আমি রান্না করব? কি বলো এসব? বাড়িতে রান্না করে বউরা। তো আপনি কি এ বাড়ির মেয়ে? আপনি তো এ বাড়ির মেয়ে না, বউই। যান রান্না বসান। মায়ার কথায় যুক্তি শুনে থবনে রইল মোহনা। তার জন্য কথা বলার ভাষা ফুরিয়েছে। অবাক নয়নে সে তার নতুন বউকে দেখে যাচ্ছে। খাল কেটে কুমিরানা প্রবাদটা যেন তার জন্যই রচিত। দর্শিনী আর যাই করুক, কখনো এমন করে কথা বলেনি মোহনার সাথে। আর এই মেয়ে কিনা আসতে না আসতেই হুকুম তালিম করছে। বিহঙ্গিনী টিভি থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটা তার মায়ের সাথে এমন আচরণ করছে দেখেও তার খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে উচিত কাজ হচ্ছে। মায়ের ধূপধাপ পায়ে সোফার দিকে এগিয়ে গিয়ে শ্বশুর নিমাই সরকারের পাশে আয়েশ করে বসল। পা নাচাতে নাচাতে শ্বশুরের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, বাবা চা খান আপনি? নিমাই সরকার এতক্ষণ নতুন বইয়ের কার্যকলাপ চুপ থেকে দেখছিলেন। তাকে প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিল, হ্যাঁ খাই। খাবেন এখন? হলে খারাপ হয় না। মায়া এবার পা নাচাতে নাচাতে শাশুড়ির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, যান শাশুড়ি, ননদিনী বাবা আর আমার জন্য চা করে আনেন। আপনি আর আপনার ছেলে খেলে আপনাদের জন্য আনবেন, সমস্যা নেই। মোহনার ছেলে বউয়ের কার্যকলাপে নিস্তব্ধ। প্রথমবার ছেলে পছন্দ করে একটা অলক্ষ্যে এনেছিল, আর এবার একটা বাদর এনেছে। হাওয়ার বেগে গ্রামে খবর ছড়িয়ে পড়েছে, গ্রামের মেয়ের সংসার ভেঙেছে। অনেকে সান্ত্বনা দিতে এসেছে, কেউ বা উন্মুখতা নিয়ে পুরো ঘটনা জানতে এসেছে, কেউ বা দুই বইয়ের কানে মন্ত্রণা দিয়ে গেছে। সারাদিনে এসব ঘটনায় আরও তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে দর্শিনী। তাই বিকেল হতে বড় ভাইয়ের ছেলে দৃষ্টকে নিয়ে বেরিয়ে গেছে গ্রামের পথে। উদ্দেশ্য একটু হাঁটাও হবে, আর ভালো একটা ডাক্তারের খোঁজও করতে হবে। এই সময় একজন ডাক্তারের সান্নিধ্য থাকতে পারলে সব থেকে ভালো হবে। গ্রামের সরু পথ ধরে হাঁটছে দর্শিনী। লম্বা চুলগুলো কোমরের নিচ অবধি দুলছে। হালকা ঘিরে রাঙা শাড়ি শরীরে জড়ানো, একদম সাদামাটা সাজ, কিন্তু তাকে কোনো অপ্সরা থেকে কম লাগছে না। দর্শিনী হাঁটতে হাঁটতে 8 বছরের দৃষ্টকে প্রশ্ন করলো, বাবা তুমি এখানের কোনো ভালো ডাক্তার চেনো? দৃষ্ট তখন পিসির হাতের মুঠোয় নিজের হাত রাখতে ব্যস্ত। পিসির কথায় সে ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ পিসি, আমি তো চিনি। সবচেয়ে ভালো ডাক্তারের বাড়িতে তোমায় নিয়ে যাব। কিন্তু কেন যাবে তুমি? তুমি কি অসুস্থ? দৃষ্টির কথায় মুচকি হাসলো দর্শিনী। আদুরে কণ্ঠে বলল, না বাবা, আমি অসুস্থ না। ডাক্তারের সাথে আমার একটা গোপন কথা আছে তো তাই। দৃষ্ট আচ্ছা বলে ছুট লাগালো। গ্রামের সরু পথ ডিঙিয়ে ছোট্ট পুকুরটার সাথে বড় দালানের ভেতর গেল দৃষ্ট। দৃষ্টির পিছে পিছে দর্শিনীও বাড়ির ভেতর প্রবেশ করলো। দৃষ্টকে পিছু ডেকে বলল, বাবা কোথায় যাচ্ছ? কেন পিসি, তুমি না ভালো ডাক্তারের কাছে যাবে বলেছিলে? এটা ভালো ডাক্তারের বাড়ি। দর্শিনী সামান্য ভ্রু কুচকালো। এই বাড়িটা তো বেশিরভাগ সময় খালি থাকে, তাহলে এখানে ডাক্তার আসবে কোথা থেকে? নিজের মনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে একটা ঘরের সামনে হাজির হলো দর্শিনী। দরজা ঠেলে ভেতরে পা রাখতেই দর্শিনী অবাক হতভাগ বিস্ময়ে বলে উঠল, আপনি এখানে? নিস্তব্ধ বিকেল পরিবেশে বিষণ্ণতা যেন আকাশে বাতাসে বিদ্রোহ ঘোষণা করছে। পুকুরের পানিগুলো সামান্য দোল খেলে যাচ্ছে নিজের মন মতন। পাতি হাঁসগুলো ডেকে ডেকে সারা হলো এক এক মন মাতানো পরিবেশ। পুকুরের লাল টাইলস করা বাঁধানো ঘাটের এক কোনায় বসে আছে প্রিয়দর্শিনী, আর তার সামনেই সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে আছে। প্রিয়দর্শিনী কতক্ষণ চুপ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি দৃষ্টান্ত দা। তুমি কিন্তু দারুণ দেখতে হয়েছ। কবে এলে দেশে? তুই যেভাবে আমায় দেখে চমকে গিয়েছিলি, তোর আপনি এখানে শুনে আমিও চমকে ভয় পেয়ে গিয়েছিলাম। দেশে এসেছি সপ্তাহখানিক হলো। তুই কবে গ্রামে এলি? ঘরে না বসে পুকুর পাড়ে নিয়ে এলি কেন?
দৃষ্টান্তের প্রশ্নে দর্শিনীর হাসি কিছুটা কমে গেল, তবে হাসির প্রদীপ নিভে যায়নি। কণ্ঠে কিছুটা খাদে নামিয়ে বলল, এই তো আজই এলো। তোমার সাথে আমার একটা কথা আছে দৃষ্টান্তদা। তুমি তো এখন গ্রামের সবচেয়ে ভালো ডাক্তার শুনলাম, তাই একটা দরকারে এসেছি বলতে পারো। দর্শিনীর কথা বলার কারণে ভ্রু কুচকালো দৃষ্টান্ত। পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দরকার দর্শী? এভাবে বলছিস কেন? দর্শিনী এবার ডানে বামে তাকালো। দৃষ্ট দাঁড়িয়ে খেলছে। আশেপাশে জনমানুষের চিহ্ন নেই। দর্শিনী প্রায় ফিসফিসিয়ে বলল, আসলে দৃষ্টান্ত দা, আমার ভেতর আর একটা প্রাণ বেড়ে উঠছে। এই সময় একটা ভালো ডাক্তারের সান্নিধ্য থাকলে নাকি ভালো হয়, তাই এসেছিলাম তোমার কাছে। তুমি যদি আমার এই সময়ের টেক আপ করতে, অনেক উপকার হতাম। দৃষ্টান্ত চমকে উঠল। চোখে মুখে উপচে পড়া খুশি ঝুলিয়ে বলল, বাহ, অভিনন্দন আমার ছোট্ট দর্শী মা হতে যাচ্ছে ভাবা যায়? তাই এভাবে চোরের মতো ফিসফিসিয়ে বলছিস কেন রে? দর্শনী থম মেরে গেল দৃষ্টান্তের প্রশ্নে। বুক চেড়ে বেরিয়ে এলো অবহেলার দীর্ঘশ্বাস। চোখগুলোতে ভিড় করলো যতনের নোনা জল। কণ্ঠ কেমন কেঁপে উঠল। কাপা কাপা কণ্ঠ নিয়ে দর্শিনী বলল, এই কথাটা কেউ জানে না দৃষ্টান্তদা। তুমিও কাউকে বলো না দয়া করে। গ্রামে এসেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে। আমি চাই না আপাতত কেউ এই ঘটনাটি জানুক। দৃষ্টান্তের মনে সন্দেহের বীজ কারো হলো। আর মনে প্রশ্ন করল, তোর স্বামী জানে তো? না, সে এখন নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। এটা জানার কোনো প্রয়োজন নেই তার। ধরতে পারো তাকে জানাবো না বলেই এতটা লুকোচুরি। দর্শিনী কথা থামিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো দৃষ্টান্তের দিকে। দৃষ্টান্ত বিপরীত পাশের বসার জায়গাটাতে আরাম করে বসলো। একটু ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তোর হাজব্যান্ডের কি আবার বিয়ে টিয়ে হয়েছে নাকি? দৃষ্টান্তের প্রশ্নে আতকে উঠল দর্শিনী। কীভাবে বুঝে গেল দৃষ্টান্তদা? দৃষ্টান্তের প্রশ্নে মাথা নিচু হয়ে আসলো তার। মিনমিন কণ্ঠে বলল, হ্যাঁ, নতুন বিয়ে করেছে। আর কিছু জিজ্ঞেস করো না দৃষ্টান্তদা, দয়া করো। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করব না। তোর প্রেগনেন্সির কথা আর কেউ জানবে না। নির্দ্বিধায় বাড়ি ফিরতে পারিস। এই কয়েক মাস আমিই তোর চেক আপ করবো। দর্শিনী কৃতজ্ঞতার হাসি দিল। ভাইয়ের ছেলের হাত ধরে বাড়ির দিকে রওনা হলো। সে চোখ বন্ধ করে দৃষ্টান্তকে বিশ্বাস করতে পারে। দৃষ্টান্ত আর যাই হোক বেইমানি করবে না। সে ছোটবেলা থেকে দেখে আসছে, সবসময় স্নেহের হাত রেখেছে মাথায়। পিসি, তোমার গোপন কথা বলা শেষ? দৃষ্টের প্রশ্নে ধ্যান ভাঙে দর্শিনীর। মুচকি হেসে সে উত্তর দেয়, হ্যাঁ শেষ আমার বাবা। ডাক্তারের সাথে তোমার কি গোপন কথা পিসি? দর্শনী পড়ল মহা মুশকিলে। এ ছেলে প্রশ্নের পাহাড় নিয়ে বসেছে। সরকার বাড়িতে হইচই। এই মধ্যে বিকেলে বাড়ির বউ ঘুড়ি উড়াতে ব্যস্ত। পাড়ার কিছু ছেলে মেয়েও যোগ দিয়েছে তার সাথে। মোহনা কেবল খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। তার শরীর ভীষণ ক্লান্ত। কতগুলো দিন পর আজ এত কাজ করলো। তার মনে নেই শেষ কবে সে রান্নাবান্না করেছিল। দর্শিনী আসার পরে সংসারের ধুলি পরিমাণ কাজও সে করেনি। আজ অনেকগুলো দিন, বা বলা যায় অনেকগুলো বছর পর কাজ করেছে, রান্নাঘর সামলিয়েছে। হঠাৎ হইচই শুনে মোহনার আরামে ভাটা পড়ল। বিরক্তিতে কুঁচকি এলো কপাল। এ সময় হইচই করছে কে? নতুন বউয়ের গলা পাওয়া যাচ্ছে না। মোহনা দ্রুত উঠে বসল। নতুন বউটা তাকে শান্তি দিল না। ছুট লাগালো সে ছাদে। নড়বড়ে কোমর নিয়ে এমন ছোটাছুটি তার বিরক্ত লাগছে। ছাদে ওঠে মোহনার চোখ ছানা বড়া। নতুন বউয়ের হাতে ঘুড়ি সুতো। মোহনা দ্রুত এগিয়ে গেল মায়ের কাছে। আশেপাশের ছাদগুলোতে মানুষের ভিড়। মোহনার লজ্জায় মাথা কাটা যায় অবস্থা। দ্রুত মায়ের সামনে গিয়ে ধপ করে মায়ের হাত ধরে চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, বউ, কি করছো তুমি? তোমার না সেদিন বলেছি নতুন বউ এসব করে না? বউয়ের কাজ সংসার সামলানো। মায়ের ধ্যান তখন পুরো আকাশ জুড়ে। ঘড়িটা না আবার কাটা যায়। শাশুড়ির কথা শোনার সময় তার নেই। মোহনা বিরক্ত হলো। ছুটে গেল ছেলের কাছে। বউকে একমাত্র ছেলে এই সোজা করতে পারবে। সিঁড়ি ডেঙিয়ে নিচে এসেই মোহনা হাঁক ছাড়ল, বাবু, বাবু, দেখে যা তোর বউ কী করছে। বাবু। বিপ্রতীপ তখন সবে পাড়া বেরিয়ে ঘরে এসেছে। মাকে চিল্লাতে দেখে সে হতদন্ত হয়ে ঘর থেকে বের হলো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে মা? মায়া আবার কি করেছে? মোহনা যেন জব্বর সুযোগ পেল বউয়ের নামে নালিশ করার। দ্রুত ছেলের কাছে এগিয়ে এলো। নাকামি করে বলল, বাবু, তোর নতুন বউ ছাদে ঘুড়ি উড়াচ্ছে। আমি কত নিষেধ করলাম, শুনলই না।
পাড়া প্রতিবেশীরা মজা ওড়াচ্ছে, তুই যা করার কর। বিপ্রতীপের মাথায় যেন কেউ বিনে পয়সার আগুন লাগিয়ে দিল। মেয়েটার সাথে প্রেম করার সময় তো এই দোষী মনে হয়নি, তবে মেয়েটা এমন কেন? এর একটা বিহিত করতেই হবে। বিপ্রতীপ ছুটল ছাদে বিহিত করার জন্য। এই সুতো ছাড় আরও বল্টু, সুতো ছাড় তারা। বাকি কথা উচ্চারণ করতে পারল না মায়া। সপাটে চর বসালো তার গালে। কিছুক্ষণের জন্য তার পৃথিবী যেন থমকে গেল। চারপাশের হইচই হঠাৎ করে নিশ্চুপতা গ্রাস করল। সবাই যেন মাত্র ঘটে যাওয়া ঘটনা কি বিশ্লেষণ করতে ব্যস্ত। হলোটা কি? মায়া তার বাম গালে হাত দিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। জামরঙা টি শার্ট শরীরে জড়ানো সুঠামদেহী বিপ্রতীপ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া হতবিহ্বল অবাক দৃষ্টিতে তাকে বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় চর মেরেছেন? বিপ্রতীপের তখন রাগে শরীর কাঁপছে। রক্ত লাল চক্ষু জোড়া নিয়ে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ আমি মেরেছি। ছাড়া গরুকে দু এক খা না দিলে বসে আনা যায় না, তাই দিয়েছি। মায়া কতক্ষণ টলমল দৃষ্টি নিয়ে বিপ্রতীপের দিকে তাকিয়ে রইল। মিনিট এক পেরোতেই পাশের ছাদগুলোর দিকে তাকালো। সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে। মায়ার দৃষ্টি গেল ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা শাশুড়ির দিকে। তার চোখ মুখে মুচকি হাসি। মায়া নিজের চোখের কোণে আঙুল দিয়ে চিকচিক করা জলটুকু মুছে ফেলল। হাতের লাটাইটা ছুঁড়ে মারল দূরে। বিকট শব্দ করে ভেঙে গেল কাচের লাটাইটা। বিপ্রতীপ সে শব্দে খানিকটা কেঁপে উঠল। মায়া কাঠের লাটাইয়ের ভাঙা একটা টুকরো কুড়িয়ে নিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভাঙা টুকরোর কোণাটা দিয়ে শক্ত করে আঁচড় কাটল বিপ্রতীপের ডান হাতে। বিপ্রতীপ সাথে সাথে বিকট শব্দেই চিৎকার দিয়ে উঠল। ফর্সা হাতখানায় লাল মোটা এক আঁচড় স্পষ্ট হয়ে ফুলে গেছে। মোহনা হাই হাই করে ছুটে এসে ছেলের হাতটা আঁকড়ে ধরল। মায়া বাঁকা হেসে মা ছেলের দিকে দাঁত কিরমির করে বলল, ছাড়া গরু ও যে পাল্টা জবাব দিতে জানে সেটা দেখিয়ে দিলাম। আমি প্রিয়দর্শিনী না, আমি মায়া, শক্তের জম নরমের ছায়া। গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল মায়া। পাশের ছাদে দাঁড়ানো ছেলেটা মুচকি হাসল। মায়াকে যে সবাই চিনতে পারে না। সারা গ্রাম ঘুরে সবাই বাড়িতে পা রাখল দর্শিনী আর দৃষ্ট। মৃত্যুঞ্জয় তাদের উঠোনে বসে আছে। মৃত্যুঞ্জয়কে দেখে সামান্য ভ্রু কুচকালো দর্শিনী। ছেলেটার কি আর কোনো কাজ নেই? সারাদিন এ বাড়িতে পড়ে থাকে। দর্শিনীকে বাড়িতে প্রবেশ করতে দেখেই তার মা সরলা প্রশ্ন করল, কোথায় ছিল এতক্ষণ? দর্শিনী স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো গ্রামটা একটু দেখে এলাম। এই পিসি, তুমি মিথ্যে বলো কেন? তুমি তো শুধু গ্রাম ঘুরোনি। ধৃষ্টের কথায় হৃৎপিণ্ড ছলাৎ করে ওঠে দর্শিনীর। উপস্থিতি সবাই ভ্রু কুচকে তাকায় দর্শিনীর পানে। নিপা রান্নাঘরে ছিল। ধৃষ্টের কথা শুনে ছুটে এসে গদগদ কণ্ঠে ধৃষ্টকে প্রশ্ন করে, তাহলে তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমরা তো ভালো ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। পিসু তো অনেকক্ষণ লাগে গোপন কথা বলেছে ডাক্তারের সাথে। বাড়ির উঠানে নিস্তব্ধ পরিবেশ। কিছুক্ষণ আগে ধৃষ্টের বলা কথা যেন বিশ্বের সবচেয়ে বড় বোমার মতো ফেটেছে। নিপা ছি ছি করে উঠে বলল, দেখেছে তো মা, পরের ছেলের দোষ দিয়েছেন সংসার ভাঙার জন্য। আসল দোষী কে দেখুন। গ্রামে আসতে না আসতে আপনার মেয়ে বেলাল্লা পানা শুরু। ছি, তুমি এসব কী বলছো বৌদি? ধৃষ্টের কথা শুনে এসব বলছো? আমাকে তো আগে সবটা পরিষ্কার করে বলতে দেবে, তাই না? দর্শিনীর কথা থামতেই তার মা বিরাট এক চর বসালো মেয়ের গালে। টলমলে দৃষ্টি নিয়ে বলল, নিজের সংসার তো খেয়েছিস, এখন আমার সংসারে কি ফাটল ধরাতে চাচ্ছিস? মুখ পুরি। মা বৌদির আচরণে ঘৃণায় দর্শিনীর শরীর রিরি করে উঠল। বিষাদে ভরে উঠল হৃদয়। বৌদি না হয় বলেছে কারণ সে পরের মেয়ে, কিন্তু মা তো নিজের মানুষ। মা কিভাবে পারলো এটা করতে, বলতে? আপনারা ছোট একটা বাচ্চার কথা এত কিছু বলছেন, অথচ যে মানুষটা বিশ্লেষণ করতে চাইছে তার কথাটাও শোনার চেষ্টা করছেন। অদ্ভুত। মৃত্যুঞ্জয়ের কথায় দর্শিনীর চোখের জল আহ্লাদ পেল যেন। দর্শিনী তাচ্ছিল্য হেসে মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, বুঝলেন, মেয়ে হলো সংসারের সবচেয়ে বড় বোঝা। আর সে মেয়ে যদি হয় সংসার ভাঙা, তাহলে তো কথাই নেই। নিজের মায়ে যেখানে জ্বালা জ্বালা ভাবে, সেখানে অন্য কারো কথা বাদই দেন। মেয়ের কথা সরলার অন্তরাত্মা কাঁপালো। নেতিয়ে গেল তার উত্তপ্ত রাগ। প্রতাপ সাহা এগিয়ে আসলেন।
মেয়ের মাথায় আদরে স্পর্শ করলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, কষ্ট নিও না মনে মা, এবারই তোমার। এখানে এখানে কারো সাধ্য নেই তোমাকে পর করার। তোমার যেখানে ইচ্ছে তুমি যাবে। তোমার কাউকে জবাবদিহিতাও করার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। আর কেউ কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখতে হবে না, তোমার দেখতে হবে না। প্রিয়দর্শিনী জড়িয়ে ধরল বাবাকে। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কণ্ঠ খানিকটা খেপে উঠল। অপারেত হয়ে কণ্ঠে সে বলে উঠল, বাবা, আমি দৃষ্টান্ত দায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি জানো তো দাদার সাথে ছোটবেলা থেকে আমার কত ভালো সম্পর্ক। আমার মনে কোনো পাপ নেই বাবা। ধৃষ্টের বলা কথাটা এবার পরিষ্কার হলো সবার কাছে। নিপার এতক্ষণের ঝলমলে মুখখানা চুপসে গেল। মৃত্যুঞ্জয় অবাক কণ্ঠে বলল, দৃষ্টান্তের কাছে গিয়েছিলেন? এটা প্রথমেই বলে দিতেন। আপনার মা বৌদি তাহলে আর খারাপ কিছু ভাবার সুযোগই পেত না। ভাগ্যিস তখন বলিনি, না হয় নিজের লোকদের মনের খবর জানতে পারতাম। দর্শিনীর কণ্ঠে তাচ্ছিল্য ভাব। নিধি এবার এগিয়ে এলো। নিজের ছেলের কান টেনে ধরে শাসনের স্বরে বলল, এই ছেলের কথায় নিপা তুই নাচছিস? জানিস না ও অর্ধেক কথা বলে আর অর্ধেক পেটে রাখে। আর মা, আপনিও নিজের মেয়ের উপর একটু ভরসা রাখুন। আমার যখন বিয়ে হলো তখন প্রিয় ছিল 12-13 বছরের ছোট্ট পাখি। তাকে নিজের হাতে বড় করলাম। এখন তাকে কেউ গলা কেটেও যদি প্রিয়ার নামে কিছু বলে তবু আমি বিশ্বাস করব না, কারণ আমার নিজের লালন পালনের উপর ভরসা আছে। আর আপনি তোর মা, আপনি কিভাবে বারবার নিপার কথা শুনে ওকে অবিশ্বাস করেন? বলিহারি যাই, পারেনও বটে। মেয়েটা আসছে আজকে, এ অবধি 2টা চর খেয়েও ফেলেছে। শ্বশুর বাড়ি ছেড়ে একটু ভালোভাবে বাঁচার জন্য বাবার বাড়ি এসেছে। আর সেই বাবার বাড়ি কিনা ওর কাল হয়ে দাঁড়িয়েছে। মা না বুঝলে কে বুঝবে? নিপা এবার আমতা আমতা শুরু করলো। আমতা আমতা করেই বলল, দৃষ্ট যেভাবে বলেছিল যে কেউই তো খারাপ ভাববে পড়তি, তাই আমিও ভেবেছি। থাক, তুই আর কথাই বলিস না, ছোট যা। তোরও তো বিয়ে হয়েছে 7-8 বছর হলো। এ বছর যাবৎ প্রিয়াকে দেখেছিস, এখন চিনতে পারলি না, খালি উস্কানি দেওয়ার জন্য তালে থাকিস। নিধির কথায় চুপ হলো নিপা, সরলা আর কিছু বলল না। নিধি এবার ধীরে পায়ে দর্শিনীর সামনে গিয়ে দাঁড়ালো। আদরে কণ্ঠে বলল, অনেক হয়েছে কান্নাকাটি, এবার ঘরে চল। তোর জন্য যে হাত পরিয়ে রান্না করলাম একটু খেয়ে দেখলি না? খালি টোটো করে ঘোড়ার তালে থাকিস। এখন মাছের মাথাটা যে তোর আশায় বসে আছে জানিস? চল খেতে। খাবার খেয়ে ঘুম দিবি। তোর জন্য তোর এই বড় বৌদি যথেষ্ট। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর কেউ কিছু বলুক একদম শুনিয়ে দেব। দর্শিনী জড়িয়ে ধরল তার বৌদিকে। বড় বৌদি যত্নের হাত বুলিয়ে দিল সারা অঙ্গে। মৃত্যুঞ্জয় অপলক চেয়ে রইল দর্শিনীর দিকে। এই নারীতে সে যেভাবে আটকে গিয়েছে, আর ফেরত যাওয়ার উপায় নেই। এখন কেবল দেখতে হবে তার ভাগ্যে কি আছে। তোমার সাথে তো আমার প্রণয়ের বিয়ে, তবে অশান্তি কেন করছো সংসারে? নিজের হাতে বরফ ডলতে ডলতে বিপ্রতীপ মায়াকে প্রশ্ন করলো। মায়া চুল আশ্রাতে মনোনিবেশ করে মুচকি হেসে বলল, তোমার সাথেও তো আমার প্রণয়ের বিয়ে স্বামী, তবে কেন বলনি ঘরে সতীন আছে? মায়ের প্রশ্নে থতমত খেয়ে গেল বিপ্রতীপ। তার হাত ফসকে বরফের টুকরোটা নিচে পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আমি ভয় পেয়েছিলাম তুমি যদি এটা জেনে আমাকে ছেড়ে দাও। বিপ্রতীপের কথায় মাথা মুচকি হাসলো মায়া। বাঁকা হাসি ঝুলিয়েই বলল, আর আমি কষ্ট পেয়েছি তুমি ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছ। তুমি তোমার সেই স্ত্রীর প্রতিও অবিচার করেছ। মায়ের কথায় টনক টনল বিপ্রতীপে। হঠাৎই করেই দর্শিনীর শূন্যতা গ্রাস করল তার অন্তরে। তার মস্তিষ্কে জানান দিল অবিচারের কথা। সত্যিই তো, সে তো ঠকিয়েছে দর্শিনীকে। মায়ের রূপে মুগ্ধ হয়ে সে তো অন্যায় করেছিল। মায়া বিপ্রতীপকে চুপ থাকতে দেখে বাঁকা হাসলো। বিপ্রতীপের সামনে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, তুমি আর তোমার মা যে অন্যায় করেছ তার ক্ষমা নেই স্বামী। গ্রীষ্মের উত্তপ্ত রাত, বিষণ্ণতার দীর্ঘশ্বাস পরিবেশে বিরাজিত। প্রিয়দর্শিনীর আজ অশ্রু ভেজা রাত। কতগুলো বছর পর বিছানায় সে একা। দীর্ঘদিনের পরিচিত প্রিয় মানুষটা পাশে নেই। অবশ্য এতদিন এক বিছানাতে থেকেও মানুষটার সাথে দূরত্ব ছিল তার আকাশ পরিমাণ। আর আজ বিছানাও আলাদা। মানুষটা হয়তো নতুনে মত্ত, আর সে পুরনোতে নিবদ্ধ। শুভ্র রাঙা বালিশের কভার খানা জায়গায় জায়গায় ভিজে আছে। দীর্ঘক্ষণের অশ্রু বিসর্জন প্রমাণ হিসেবে জলজল করছে দাগগুলো।
দর্শিনীর হঠাৎ করে ছোট বৌদির বলা কথাগুলো মনে পড়ল। বাবার বাড়িতে এসেছে সে, দিন একদিন অতিবাহিত হয়নি, এখনই ছোট্ট বৌদি বিয়ের কথা তুলে ফেলেছে। বাকি দিন তো পড়েই গেল। বাবার বাড়িতে যে এতটা কঠিন হবে টিকে থাকা, তা ঘুণাক্ষরেও টের পায়নি দর্শিনী। এতদিন শ্বশুর বাড়ি মনে হয়েছিল নরক, কিন্তু এখন দেখছে বাবার বাড়ি এর চেয়েও ভয়ঙ্কর। বিয়ের পর মেয়েরা কি এতটাই পর হয়? স্বর্গের মতো বাবার বাড়ি নরকে রূপান্তরিত হয়ে যায়। একটু আগের কথা ভেবে দর্শিনীর ঠেলে কান্না আসছে। ভাগ্যিস বড় ভাইয়া ছোট বৌদিকে ধমক দিয়েছিল, তাই বিয়ের কথাটা আর বাড়াতে পারেনি। কিন্তু কতদিন চুপ করে থাকবে বৌদি? একদিনে ঘাড়ের বোঝা হয়ে গেছে সে। দর্শিনীর মাথাচাড়া দিয়ে উঠল ভাবনা, তাকে কিছু করতে হবে। এভাবে বাবা ভাইয়ের বোঝা হয়ে থাকবে না সে। নিজের পায়ে তাকে দাঁড়াতে হবে। গোড়া থেকে কেউ যেন তাকে উপচে ফেলতে না পারে, সেই ব্যবস্থাই করতে হবে। ভাবনার মাঝেই দর্শিনীর ফোনটা ভীষণ কেঁপে উঠল। দর্শিনী হঠাৎ চমকে উঠল। পাশে তাকাতেই ফোনের স্ক্রিনে জল করলো একটা অপরিচিত নাম্বার। দর্শিনী ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফোনটা বেজে কেটে গেল। পরক্ষণে আবার বিরতিহীনভাবে বেজে উঠল। দর্শিনী ভ্রু খানিকটা কুঞ্চিত হলো। এবার ফোনটা সে রিসিভ করলো। খুব বিনীত স্বরে প্রশ্ন করলো, হ্যালো, কে? সই, আমি তোমার 7 জন্মের সই বলছি। অপর পাশের উচ্ছ্বাদিত কণ্ঠের অধিকারিণীকে চিনতে 1 সেকেন্ড সময় অপচয় হয়নি দর্শিনী, বরং সে ভীষণ অবাক বিষয় নিয়ে বলে উঠল, মায়া, তুমি আমায় চিনলে কিভাবে সই? আবারও মায়ের উচ্ছ্বদিত কণ্ঠ শুনে ভেসে এলো। দর্শিনী নিজের বিস্ময় কাটাতে কিছু পরিমাণ সময় ব্যয় করলো। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো। ঘড়ির কাঁটা দুটোর কাছাকাছি। এত রাতে মায়ের কল দেওয়ার কারণ বোধগম্য হলো না দর্শিনীর। সে মুখ চোখ কুঁচকে জবাব দিল, তোমার কথার ধরনেই তোমাকে চিনেছি। আর তুমি ছাড়া আমার তো জন্মের সই কেউ হতে চায়নি। অভাগী তো, তাই এত রাতে কি মনে করে কল দিলে? এত রাতে তোমাকে মনে করে কল দিলাম। সারাদিন তোমাকে ভীষণ মনে পড়েছে তো, তাই। মায়ের এখন কথায় ধরনের দর্শিনী বারংবার অবাক হচ্ছে। কণ্ঠে অবাক ভাবটা রেখেই বলল, আমায় মনে পড়েছে, কিন্তু কেন? ওই যে তুমি আমার সই বলে। কেমন আছো তুমি? আমার ভালো থাকার কারণ কেড়ে নিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি? হাসালে। দর্শিনীর কণ্ঠের তাচ্ছিল্য ভাবটা মায়া ঠিকই উপলব্ধি করেছে। দর্শিনী তাচ্ছিল্যের বিপরীতে সে একরাশ নির্ভেজাল হাসি উপহার দিয়ে বিষাদময় কণ্ঠে বলল, সত্যিই কি আমি তোমার ভালো থাকার কারণ কেড়েছি সই? তুমি কি এ সংসারে এতদিন মেলা ভালো ছিলে, ভীষণ ভালো থাকার অভাবে? তবে প্রতিনিয়ত কে ধুকে ধুকে মরেছে? মায়ের কণ্ঠে কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল দর্শিনীর অন্তর। মায়ের বিশাল গভীর প্রশ্নে হারিয়ে ফেলল নিজেকে। সত্যিই তো, সে কি এতদিন ভীষণ খুশি ছিল? মোটেও না। তবে কেন মিছে অভিযোগ? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই কি এত তোড়জোড়? নাকি প্রিয় মানুষটাকে প্রতারক ভাবতে না চাওয়ার জন্য এত বিশাল আয়োজন? দর্শিনীকে চুপ থাকতে দেখে মায়া খিলখিল করে হেসে উঠল। মায়ার হাসির শব্দে দর্শিনীর ধ্যান ভাঙল। সে অবাক কণ্ঠে বলল, এই মেয়ে, হাসছো যে? তোমাকে ভাবতে দেখে হাসলাম সই। কি ভাবছো এত? তোমার মুক্তির কারণেই মায়া, আর মায়ের প্রতি তোমার এত অভিযোগ। থাকুক, এতে আমার কোনো আক্ষেপ নেই। দর্শিনীর মুক্তির কারণ হতে আমার বড্ড ভালো লাগে। আজ তবে রাখি সই, হুটহাট জ্বালাবো ভীষণ। মনে রেখো আমায়। ভালো থেকো সই। এখন থেকে তোমার ভালো থাকার দায়িত্ব তোমার। নিজেকে ভালো রেখো, কেমন? অপর পাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো। দর্শনী অবাক নয়নে কেবল তাকিয়ে রইল। তার বোধগম্য হলো না মেয়েটার আচরণ। মেয়েটা এমন কেন? হুটহাট মনে ঝড় তুলে দেয় হেয়ালি মাখা কথা দিয়ে। মেয়েটার মাঝে বড্ড রহস্য। গ্রামের সজীব সকাল, সূর্যের তেজ আজ তেমন উত্তপ্ত না। সামান্য ধোঁয়াশা ভাব পরিবেশে বিদ্যমান। দর্শিনী কেবল গ্রামের স্কুল থেকে বের হয়েছে। পেছন থেকে তাকে কেউ ডেকে উঠল, প্রিয় দর্শিনী। দর্শিনী দাঁড়িয়ে থেকে ডাক শুনে সচরাচর পুরো নাম ধরে তাকে কেউ ডাকে না। কণ্ঠের মালিকের খোঁজ করার জন্য পিছে ঘুরে তাকালো দর্শিনী। পিছের মানুষটাকে দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, জি? মৃত্যুঞ্জয় এগিয়ে এলো। হাতের ভাঁজে অ্যাপ্রনটা নিয়ে মুচকি হেসে বলল, আপনি এখানে যে? স্কুলে কোনো কাজে এসেছিলেন বুঝি? দর্শিনীর এহেন প্রশ্নে
সামান্য বিরক্ত লাগলেও সে বিরক্ত ভাব প্রকাশ করল না। বেশ ভদ্র বিনত স্বরে বলল, হ্যাঁ, কাজে এসেছি। বাবা ভাইয়াদের ঘাড়ে বসে তো খেতে পারি না, তাই চাকরি জোগাড় করতে এলাম। তা আপনি এখানে? ক্যাম্পিং করতেই তো গ্রামে আসি, সেটাই করছি। দর্শিনী এবার পুরনো দৃষ্টি দিল। মৃত্যুঞ্জয়ের হাতে অ্যাপ্রন দেখে ভ্রু সামান্য কুঞ্চিত হলো। অবাক কণ্ঠে বলল, আপনার পেশা ডক্টর? মৃত্যুঞ্জয় দারুণ হেসে বলল, হ্যাঁ, ঠিক ধরেছেন ম্যাডাম। দর্শনের হঠাৎ করে দৃষ্টান্তের কথা মনে পড়ল। মনে মনে খচখচ করা শুরু করলো। আমতা আমতা করে বলল, আপনি দৃষ্টান্ত দাদাকে চিনেন? হ্যাঁ, চিনব না কেন? ও আর আমি দুজনে একসাথেই ক্যাম্পিং করছি। চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। মৃত্যুঞ্জয়ের প্রস্তাবটা খুব একটা খারাপ লাগেনি দর্শিনী। সেও মাথা দুলিয়ে হাঁটা আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে কবে থেকে চেনেন? মৃত্যুঞ্জয়ের পাটা থেমে গেল দর্শিনীর এমন প্রশ্নে। হঠাৎ মাঝে ছলাৎ করে উঠল আকস্মিক ভয়। হঠাৎ মেয়েটা এই প্রশ্ন জিজ্ঞেস করলো কেন? নিজেকে ধাতস্থ করল সে মিনিট খানেক নিয়ে। আমতা আমতা করে বলল, কেন? দরকার আছে, বলুন আমায় কবে থেকে চেনেন আপনি? গতকাল থেকে। তাহলে আমার বাবার কাছে কিভাবে খবর পাঠালেন? দর্শিনীর প্রশ্ন অবাক হলো না মৃত্যুঞ্জয়, বরং হেউ হো করে উচ্চ শব্দে হেসে উঠল। বেশ মিষ্টি করে বলল, বা আপনি তো খুব দারুণ চালাক। অবশ্যই এমনটা আশা করা যায় আপনার কাছে। আপনাকে আমি গতকালই প্রথম দেখেছি, কিন্তু গত 4 বছর যাবৎ চিনি। থেমে গেল দর্শিনীর পা। তার চক্ষু যেন বের হয়ে যাওয়ার উপক্রম। অবাক কণ্ঠে সে শুধালো, 4 বছর যাবৎ চিনেন মানে? 4 বছর আগে আপনার নাম শুনেছি, আপনাকে না দেখে চেনা যাকে বলে। মৃত্যুঞ্জয় সহজ সরল জবানবন্দিতে অবাক ভাবটা বাড়ল বই কমল না দর্শিনীর। আর দারুণ লাগলো মৃত্যুঞ্জয়ের অকপটে সত্যি বলার ধরনটা। দর্শিনী বিস্মিত কণ্ঠে বলল, তাহলে ট্রেনে আমাকে দেখে চিনলেন কিভাবে? না শুনে আন্দাজ করেছিলাম। আপনি যখন ঘুমিয়ে গেলেন তখন আপনার বাবাকে ফোন দিয়ে আপনার বিবরণ জিজ্ঞেস করে শিওর হয়েছিলাম। মৃত্যুঞ্জয়ের কণ্ঠে স্বাভাবিক ভাব। দর্শিনী অবাকের উপর অবাক হলো। আর ভালো লাগা কাজ শুরু করলো মৃত্যুঞ্জয়ের ব্যক্তিত্বের উপর। পথে তাদের টুকটাক আরও কথাও হলো। কথার এক পর্যায়ে মৃত্যুঞ্জয় বলে উঠল, যাকে ছেড়ে এসেছেন তার জন্য কোনো পিছুটান রেখেছেন ম্যাডাম? দর্শিনী ততক্ষণে নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মৃত্যুঞ্জয়ের প্রশ্নে সে হেয়ালি হেসে জবাব দিল, পিছুটান তো আমি রাখিনি, তাকে একেবারেই মুক্ত করে দিয়ে এসেছি। মনের মুক্তি তো আগেই দিয়েছিলাম, খাতা কলমে মুক্ত করার ব্যবস্থা করে দিয়ে এসেছি। ডিভোর্স দিয়েছেন? মৃত্যুঞ্জয়ের কণ্ঠে ভীষণ বিস্ময়। দর্শিনী সামান্য হাসল। সামনের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নরম কণ্ঠে বলল, না দেইনি, তবে ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা করে এসেছেন মানে? আমি ডিভোর্স পেপারে সাইন দিয়ে এসেছি। উকিল সাহেব আজকালের ভেতরে হয়তো কাগজ ওর কাছে পাঠাবে। যে আমার না, তাকে অকারণে বেঁধে রেখে তো লাভ নেই, তাই মুক্তি দেওয়ার সমস্ত ব্যবস্থা করে এসেছি। মৃত্যুঞ্জয় ভারী অবাক হলো দর্শিনীর নিঃস্বার্থ ভালোবাসা দেখে। এমন একটা মেয়েকে যে হাতছাড়া করেছে, সে যে কতটা বোকা ভাবনার বাহিরে। নিশ্চুপভাবে অতিক্রান্ত হওয়া সময়ে ভাইব্রেট করে বেজে উঠল দর্শিনীর ফোনখানা। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই দর্শিনী ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আজ আমি আসি, তবে আবার দেখা হবে, বাবা কল দিচ্ছে। দর্শিনীর কথায় মাথা নাড়িয়ে বিদায় জানালো মৃত্যুঞ্জয়। হঠাৎ কি মনে করে ভ্রুকুচকে ফেলল সে। অবাক কণ্ঠে বলল, আপনার না সেদিন ফোন ছিল না, তবে আজ ফোন আসলো কিভাবে? মৃত্যুঞ্জয়ের কথার ধরনে হেসে ফেলল দর্শিনী। স্বাভাবিক কণ্ঠে বলল, এটা বড় বৌদির মোবাইল। বৌদি আমার হাতের মোবাইল আনিনি বলে এটা দিয়েছে। জানিনি তো বড় বৌদি আমায় কত ভালোবাসে। মৃত্যুঞ্জয়ের অবাক ভাব কাটল। দর্শিনীকে বাড়ির দরজা অবধি এগিয়ে দিয়ে চলে গেল নিজ গন্তব্যে। দর্শিনী বাড়িতে পা রাখতে যাবে, সেই মুহূর্তে তার মনে আকস্মিক প্রশ্ন জেগে উঠল। বড় বৌদির ফোনে গতকাল রাতে মায়া কল করেছিল, কিন্তু মায়া নাম্বারটা কোথায় পেল? মৃত্যুঞ্জয় না বললে এই কথাটা মাথায় আসতো না। দর্শিনী দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। উদ্দেশ্য বড় বৌদিকে প্রশ্ন করে দ্বিধা পরিষ্কার করবে। মনের মাঝে জেগে উঠল অপ্রত্যাশিত ভয়। উদ্ভট ভাবনার উদয় হলো হৃদয় মাঝে। বৌদি কি তবে তাকে না জানিয়ে অন্য কিছু করেছে? দর্শিনী যে উত্তেজনা নিয়ে
বাড়ির ভেতরে প্রবেশ করেছিল সে উত্তেজনা মিইয়ে গেল এক নিমিষে। সদ্য কিশোরী থেকে যৌবনে পা দেওয়া এক নারী ছুটে এলো দর্শিনীর কাছে, জড়িয়ে ধরল আবেশে। উচ্ছ্বাদিত কণ্ঠে প্রশ্ন চলল, কেমন আছো প্রিয়দি? কতদিন পর তোমার দেখা, মনে আছে তো আমায়? তোরে ভুলে যাব? আমার ঘাড়ে কটা মাথা আছে বলতো? তা কেমন আছে আমার তৃণশয্যা? তোমায় ছাড়া ভীষণ খারাপ ছিলাম, কিন্তু এখন পুরো দারুণ আছি। তাড়াতাড়ি আসো, বসো। জল খাবে? কোথায় গিয়েছিলে? মেয়েটার কণ্ঠে উচ্ছ্বসিত ভাবখানা একটুও কমেনি, বরং তা বেড়েছে। কতদিন পর তার প্রিয় দিদিকে কাছে পেল। নিধির বিয়ের পর পর থেকেই তো দুজনের গলায় গলায় ভাব ছিল। দর্শিনীকে ছাড়া কিছুই বুঝতো না তৃণশয্যা। নিধির বোন হলেও নিজের বোনের চেয়েও বেশি জানে দর্শিনী। এতদিন মেয়েটা মামার বাড়ি ছিল, কিন্তু দর্শিনী বাড়ি ফিরেছে শুনেই চলে এসেছে এ বাড়ি। দুজনের কথার মাঝেই এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে হাজির হলো নিধি। দর্শিনীর দিকে শরবতের গ্লাস এগিয়ে দে দর্শিনীর মুখের বিন্দু বিন্দু ঘামটুকু আঁচল দিয়ে মুছে দিতে দিতে বলল, কোথায় ছিলি রে? সকাল হতে নিরুদ্দেশ। সকালের নাস্তা কে করবে শুনি? দর্শিনী শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল এই সুন্দর রমণীর পানে। এত যত্ন করা মানুষটাকে নিয়ে যে সে একটু আগে কত উল্টো পাল্টানা ভেবেছিল, আর এই মানুষটা কত সাবলীলভাবে যত্ন করছে তাকে। দর্শিনী মুচকি হেসে জড়িয়ে ধরল তার বৌদিকে, আদরে কণ্ঠে বলল, এই তো কাছে পিঠিয়েছিলাম, তুমি এত ভালো কেন বৌদি? দর্শিনীর প্রশ্নে খিলখিল করে হেসে উঠল নিধি আর তৃণা। দর্শিনীর মাথায় হাত বুলিয়েই মিষ্টি কণ্ঠে নিধি বলল, তুই ভালো বলেই তো আমি ভালো। এবার চুপচাপ শরবতটা খেয়ে নাস্তা খেতে আয়। তৃণাও তোর জন্য বসে আছে কখন থেকে, চল তাড়াতাড়ি। শাশুড়ি সকালের নাস্তা এখনো হয়নি, কতক্ষণ লাগবে আর? মায়ের কণ্ঠে বিরক্তির ভাব স্পষ্ট। খাবার টেবিলে বসে আছে বিহঙ্গিনী, শ্বশুর বিপ্রতীপ। মায়ের কথা পরিপ্রেক্ষিতে বিপ্রতীপ কপাল কুঁচকে বলে উঠল, মাকে এভাবে কাজের কথা বলছো? নিজে গিয়ে করতে পারছো না? দর্শিনী আর যাই করুক কখনো এভাবে মাকে কাজের আদেশ করতো না। মায়ের তখন কেবল আপেলের এক কোণায় কামড় বসিয়েছে। বিপ্রতীপের কথা শুনে তার মুখে থেমে যায়, ভ্রুকুচকে ফেলে আপনা আপনি। সরু চোখে বিপ্রতীপের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি প্রথমেই বলেছি আমি মায়া, প্রিয়দর্শিনী না। আর এতই যখন সে মানবী ভালো ছিল, তবে আবার ঘরে আরেকজন আনলেন কেন? আসলে আপনাদের জন্য একটা প্রচলিত কথাই মানানসই, অতি প্রেম মধুও বিষ অল্প, বিষ অল্প প্রেমেও তথা বালিশ তক্তাও বালিশ। সই আপনাদের প্রতি অতি প্রেম দেখিয়েছিল, তাই তার এ দশা। আমার কাছে আবার ওসব পাবেন না। আমি স্বল্প প্রেম দেওয়া মানুষ, মানিয়ে নিতে পারলে ভালো, না হয় গলার কাটা হয়ে আটকে থাকবো। অতি প্রেম আমার কাছে ভুলেও আশা করবেন না। বিপ্রতীপের নিজের কথার জালে নিজেই ফেসে চুপ করে গেল। বিহঙ্গিনী এবং তার বাবা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করল। হঠাৎ নীরবতা ভেঙে রান্নাঘরের দরজার দিকে মোহনা বলে উঠলেন, অতি প্রেম তোমায় দিতে হবে না। আসলে বেশি খাতিরে পাতিল ভাঙে, তাই ওই মেয়ের সংসার ভেঙেছে। তুমি বরং একটা নাতি দিও, আর বংশের প্রদীপ জ্বালানো মানুষ আনার জন্য তোমাকে আনা হয়েছে, বড় বড় কথা বলার জন্য না। মায়া শাশুড়ির পানে তাকিয়ে এক গা জ্বালানো হাসি দিল। শাশুড়িকে খোঁচা দিয়ে বলল, আমার বয়স হবে 16 কিংবা 17 হবে, আমার বাকি জীবন তো পড়েই আছে। এত তাড়াতাড়ি নাতির আশা করছেন কেন শাশুড়ি? আর আমি মানুষ, কোনো মেশিন নই যে আপনারা চাইলেই আমি বংশের প্রদীপ দিয়ে দিলাম। এখন আমায় চিনলেন না? মোহনার রাগ উঠল, কিন্তু সে প্রকাশ করলেন না। এই মেয়েকে ঘাটালে ভালো কিছু হবে না, তা সে এতদিনই বুঝে গেছে। কম বয়সী বউ এনেছে সাত করে, এবার তার মজা টের পাচ্ছে। এই মেয়ে এত লাগামহীন। মোহনার চুপসে যাওয়া মুখটা দেখে মায়া মুচকি হাসল। এদের শিক্ষা দেওয়ার জন্যই তো এত তোড়জোড়। এদের শিক্ষা না দিয়ে বাড়ি ছাড়ছে না সে। বিকেল নেমেছে ধরুনির বুকে, সাথে নেমেছে ঝিরি ঝিরি বৃষ্টি। দর্শিনী আর তৃণা গ্রাম ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ বৃষ্টি দেখে তারা পুকুর পাড়ের বিশাল ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল। তৃণা বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিয়ে বিরস কণ্ঠে বলল, প্রিয়তি, তোমাকে ওরা বড্ড কষ্ট দিয়েছে তাই না? দর্শিনীর দৃষ্টি তখন পুকুরের ঘোলা জলে নিবদ্ধ। তৃণার প্রশ্নে সামান্য চমকে ওঠে সে। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বলে, বড্ড কষ্ট কিনা জানি না, তবে বাবা আর বিহঙ্গিনী যে ভালোবাসাটা দিয়েছে সেটা অনেক ছিল।
আর বিপ্রদীপ দা তোমাকে ভালোবাসা কি দিয়েছে? দর্শিনীর কণ্ঠ কিছুক্ষণের জন্য থেমে যায়। এক আকাশ বিষণ্ণতা নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, বিপ্রদীপ আমাকে সারা জীবনের বিষাদ দিয়েছে, বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ দিয়েছে, বিশ্বাস ভাঙার যন্ত্রণা দিয়েছে। বিপ্রদীপ যা দিয়েছে তা বলেও শেষ করা যাবে না। প্রথম প্রথম সে অনেক ভালোবাসাও দিয়েছিল, কিন্তু শেষ বেলার অবহেলার কাছে ঠেকে গেছে সে ভালোবাসা। বিপ্রদীপ কখনোই আমাকে ভালোবাসেনি। সে আমায় ভালোবাসলে কখনো আরেক নারীতে মত্ত হতেই পারতো না। আমি বিপ্রদীপের রংচঙে মুগ্ধতা ছিলাম কেবল। মুগ্ধতা কেটে যাওয়ার সাথে সাথে আমাকে সে ছুঁড়ে ফেলেছে। প্রেমিক পুরুষটা দিন শেষে এমন বলতে যায় কেন বলতে পারিস? কি ভীষণ যন্ত্রণা ভালোবাসায়। আমি বলবো কখনো প্রেমে পড়িস না। প্রেমিক পুরুষদের বদল মানতে পারবি না যে। টিনা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দর্শিনীর পানে। দর্শিনী বদলে গেছে এমন বিষাদময় দর্শিনী কখনো ছিল না। ভালোবাসা কি পারে না এতটা উচ্ছ্বাদিত নারীকে কে অবলীলায় বিষাদে ঢেকে দিতে পারে? তাদের কথার মাঝেই হুড়মুড় করে পুকুর পাড়ে হাজির হলো দুই মানব। টিনা তাদের দেখে উচ্ছ্বাদিত কণ্ঠে বলল, আর মৃত্যুঞ্জয় দা, আর দৃষ্টান্ত দা, কবে এলেন আপনারা গ্রামে? মৃত্যুঞ্জয় শরীরের থেকে বৃষ্টির জলগুলো ছাড়তে ছাড়তে হাসি মুখে উত্তর দিল, এই তো আমি এলাম গত পরশু, আর দৃষ্টান্ত এসেছে সপ্তাহখানেক হলো। দৃষ্টান্ত দর্শিনীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই বৃষ্টির মাঝে তুই বাহিরে কি করছিস, তাও এই সন্ধ্যায়? নিজের খেয়াল রাখছিস তো? দর্শিনী আমতা আমতা করে বলল, আসলে ট্রিনা এসেছে তো, তাই গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর বাড়ি ফিরতে পারিনি। মৃত্যুঞ্জয় শুরু দৃষ্টিতে তাদের দেখল। কেন যেন তার দৃষ্টান্তের এমন শাসন পছন্দ হয়নি। বিরক্তিভাবে ভরে গেল শরীরের প্রতিটি শিরা উপশিরা।